প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম দুঃসাহস। এখন শুরু করছি পঞ্চম অংশ। কাউকে ছোট করে দেখার উপায় নেই, কারণ মৃত্যুর জন্যে একটা বুলেটই যথেষ্ট। এখানে ন্যায় অন্যায়ের মানদণ্ড নিয়ে বসে নেই কেউ, তাই নিজের খোলা পিঠ ওদের দিকে দেওয়ার ইচ্ছে ওর নেই। জোর করে সব দুশ্চিন্তা তাড়িয়ে দিল। পরিপূর্ণ বিশ্রাম দরকার। আরো কদিন যে এমন হাড় ভাঙা খাটুনে যাবে বলা যাচ্ছে না। পরদিন ভোরে ঘুম থেকে উঠে চলা শুরু করলো। ধীরে এগোলো সংকীর্ণ টেইল ধরে। পাহাড় চেরেনের ওপাশে এসে ঢাল বেয়ে নামতে যাবে। পেইরির উপর চোখ পড়তে থেমে গেল। স্পষ্ট দেখতে পেল 5 জনের দলটাকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে। ব্রুকস জানতো এখান থেকে বেরোনোর সবগুলো পথ আগলে রাখার চেষ্টা করবে প্রতিপক্ষ। ওর ওর সৌভাগ্য লোকগুলো পৌঁছাতে খানিক দেরি করে ফেলেছে, নয়তো এখনই হাতের মুঠোয় পেয়ে যেত ওকে। আগে আসার সুবিধেটুকু নিতে পারে ও। ভালো একটা আড়াল খুঁজে অপেক্ষা করলে বন্দুকের মুখে পাওয়া যাবে পেইরি ধরে আসা ক্রুদের। খোলা জায়গায় থাকবে বলে সুবিধা করতে পারবে না ওরা, কিন্তু তাতে হিত বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। পেছনে অন্তত একটা দল অনুসরণ করে আসছে। 2 দলের মাঝখানে পড়া ওর জন্য মোটেও সুখের হবে না। রোয়ানের মুখ ঘুরিয়ে ফিরতি পথ ধরল ব্রুকস। ট্র্যাক ফেলে যাচ্ছে, কিন্তু কিছুই করার নেই। ওগুলো মুছতে গেলে ঘাড়ের উপর এসে পড়বে পেছনের দলটা। দ্রুত দ্রুত এগোচ্ছে, যদিও পুরো মাত্রায় সজাগ। 100 গজের মতো এগিয়ে ডানের সরু টেইলটা খুঁজে পেয়ে সেটা ধরে এগোলো। খানিকটা নিশ্চিন্ত বোধ করছে এবার। সহজে এ টেইল খুঁজে পাবে না ওরা। পেলেও ওকে সাহায্য করার জন্যে সামনে দারুণ এক আয়োজনের সুযোগ পড়ে রয়েছে। মিনিট 30 এক নাগারে চলে জায়গাটা পেল। উপত্যকা খোলামেলা হয়ে এসেছে এদিকে। 50 গজ দূরে ফাটলটা। 5 হাত তফাতে পাহাড়ের খাড়া নীরের দেহ। মাঝখান দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী। লাফ দিতে ইতস্তত করছে রোয়ানটা। কাছে গিয়ে থেমে গেল, প্রথমবার যেমন করেছিল। ঝুঁকে ওটার কেশরে হাত বুলালো। কিছুই না বাছা। পিছিয়ে আসার সময় বিড়বিড় করে উৎসাহ জোগালো। আগেও এটা পার হয়েছে আমরা। কিছুক্ষণের জন্য থেমে ধাতস্থ হওয়ার সুযোগ দিল ঘোড়াকে। বড় বড় শ্বাস টানছে ঘোড়াটা। নাকের পাটা ফুলে উঠেছে। মৃদু এসপার দাবাতে ছুটল এবার। খাদের কিনারা এসে লাফ দিল। শূন্যে ভেসে থাকলো কিছু সময়। তারপর ওপারের শক্ত মাটিতে নেমে এলো 4টে খুর। ব্রুকসের মনে হলো হোঁচট খাবে ঘোড়াটা। যদিও এলোমেলো কয়েক পদক্ষেপের পর স্বাভাবিক হয়ে এলো ওটার চলা। থেমে গেল একটু পর। লাফিয়ে স্যাডল ছাড়ল। আদর করে রোয়ানের নাকে হাত ঘষে দিল। সাবাস বেটা, আরেকবার প্রমাণ করলি তোর অসাধ্য কিছুই নেই। লাগাম ধরে ওটাকে হাঁটিয়ে নিয়ে উপত্যকার ভেতরে চলে এলো। 2টো সিডার আর কয়েকটা অ্যাসপেন আসছে এদিকে। আড়াল হিসেবে মন্দ নয়। ঘোড়াকে নিরাপদ দূরত্বে ছেড়ে এসে পছন্দসই একটা জায়গা খুঁজল। পাহাড়ের ঢাল বেয়ে উঠে এলো ফুট 10। বোল্ডারের কোনা বেরিয়ে আছে এক জায়গায়। পাশে খানিকটা জায়গা একজন লোকের বসে থাকার জন্য যথেষ্ট। আড়াল হিসেবে আদর্শ না হলেও কাজ চালিয়ে নেওয়া যাবে। তাছাড়া প্রতিপক্ষ দারুণ ব্যস্ত থাকবে। লোকগুলোকে লোকগুলোকে কোনো সুযোগই দেবে না ব্রুকস। দেয়ালে হেলান দিয়ে বসলো। হাঁটুর উপর রাইফেল রেখে ধূমপানের আয়োজন করলো। চোখ সামনের পাহাড়, উপত্যকা আর টেইলে। আশা করছে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে বারপি রাইডারেরা। 7 জন খাদের কিনারায় এসে দাঁড়ালো একে একে। দশাশই এক লোক পেছনে ছিল এতক্ষণ। সামনে এসে খাদটা দেখলো, তারপর তাকালো এপারের দিকে।
পাহাড়ের মধ্যে তন্ন তন্ন করে খুঁজছে লোকটার চোখ। শেষে ব্রুকসের পিঠের সাথে লেগে থাকা বোল্ডারের উপরে সে থামল। ব্রুকস চিনল তাকে। বিল লসন। এখানেই আছে ও। চড়া গলায় ঘোষণা করল ইয়েলোস্টোনের রংবাজ। যেভাবেই হোক খাত পেরিয়ে গেছে। ও যদি পেরে থাকে তো আমাদেরও না পারার কিছু নেই। স্যাডেল হর্ন থেকে রাইফেল তুলে নিল সে। নিশানা করছে। ঠোঁটে চেপে রাখা সিগার থেকে ধোঁয়া উঠছে। খানিক পাশে সরে এসে গুলি করল ব্রুকস। বিল লসনের সিগার সে ধূলিসজ্জা নেয়ার আগেই মাটিতে পড়ল। ফের গুলি করে ভূপতিত দেহটা বিদ্ধ করল। তারপর পাশের লোকটাকে। ততক্ষণে ভীমরুলের চাকে ঢিল পড়েছে যেন। যথেষ্ট উল্টো দিকে ছুটতে শুরু করেছে বাকিরা। এপারে আসার চেষ্টা করলো একজন। যথেষ্ট গতি না থাকায় খাত পেরোনোর সময় মাঝপথে হঠাৎ অদৃশ্য হয়ে গেল ঘোড়াটা। ভয়ার্ত চিৎকারকে অনুসরণ করল পানিতে ভারী কিছু আছড়ে পড়ার শব্দ। কিন্তু সেদিকে মনোযোগ দেওয়ার ফুরসত নেই কারো। রাইডারদের একজন স্যাডল ছেড়ে মাটিতে শুয়ে পড়েছে। রাইফেল তুলে নিশানা করছে। লোকটার কপাল বরাবর দুটো গুলি পাঠিয়ে দিল ব্রুকস। নিচে নামতে শুরু করতে কয়েক হাত দূরে আছড়ে পড়ল বেশ কটা গুলি। তারই একটা পাহাড়ের গায়ে পিছলে গিয়ে গোড়ালির কাছে ওর বুটে আঘাত করল। কিঞ্চিত ভারসাম্য হারালো। গড়িয়ে নেমে এলো বাকি পথটুকু। নিচে নেমে উপত্যকার দিকে ছুটতে শুরু করলো। পাশ দিয়ে গুলির তুবড়ি ছুটছে। সবচেয়ে কাছেরটা ওর শার্টের আস্তিনে একটা টানের কারণ হলো কেবল। নিরাপদে রোয়ানের কাছে বিশালাকায় সিডারের পেছনে এসে পৌঁছালো। সুস্থির হয়ে জায়গাটা ভালো করে খুঁটিয়ে দেখল। দুটো লাশ আর একটা ঘোড়া পড়ে আছে। পেছনে টেইলের আশপাশে আড়াল নিয়েছে লোকগুলো। তেমন জায়গা ওদিকে প্রচুর আছে। এদিকের মতো খোলামেলা নয়। খানিক অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ব্রুকস। জানে এত সহজে হাল ছাড়বে না ওরা। খাত পেরোনোর চেষ্টা আবারও করবে। অপেক্ষার পালা। দু দফা গুলি করে ওর কাছ থেকে সাড়া না পেয়ে সাহস বেড়ে গেল প্রতিপক্ষের। একটু পর তর্ক শোনা গেল। চড়া গলায় খাত পেরোনোর পরামর্শ দিচ্ছে একজন। আরেকজন সেটা সমর্থন করলেও অন্যরা নারাজ। কিছুক্ষণ বাদে সন্তপনে বেরিয়ে এলো প্রথম লোকটা। 5 মিনিটের মধ্যে অনুসরণ করলো বাকিরা। স্বতঃস্ফূর্ত ওদের চলাফেরা। ধরেই নিয়েছে কেটে পড়েছে ব্রুকস। আড়াল থেকে ঘোড়াগুলোকে বের করে এনে স্যারলে চাপলো। খাদের কিনারায় এসে সার বেঁধে দাঁড়ালো। তারপর পিছিয়ে যেতে শুরু করলো। অবলা প্রাণীগুলো ঝিম মেরে আছে। সহজ হতে পারছে না। নির্দয় এসপার ওগুলোকে এগোতে বাধ্য করলো। কিন্তু খাদের কিনারে এসে বেঁকে বসলো দুটো। সামনের পা দুলে দিয়ে থামার চেষ্টা করলো। পিঠ থেকে সওয়ারিদের ফেলে দিতে চাইছে। কিন্তু গাঁট হয়ে বসে আছে মানুষগুলো। পড়ল তো নাই, উল্টো উপর্যুপরি এসপারের খোঁজা খেতে হলো। আতঙ্ক তাড়া করলো ঘোড়াগুলোকে। নিচ থেকে ফিরতে পথ ধরল। পেরোতে গিয়ে ঘোড়া সমেত খাদে খসে পড়ল একজন। আরেকজন উড়ন্ত অবস্থায় গুলিবিদ্ধ হলো। এপারে এসে ঘোড়া সামলাতে ব্যস্ত একজনের দিকে ছোড়া ব্রুকসের গুলি ঘোড়াটার গায়ে বিঁধল। সওয়ারিকে নিচে ফেলে তার উপর আছড়ে পড়ল ওটা। খাদ পেরিয়ে আসা শেষ লোকটাকে সামলে নেয়ার সময় দিল না ব্রুকস। গলা ফুটো করল তার। স্যাডলে উপর হয়ে থাকা লাশ নিয়ে ছুটতে থাকলো ঘোড়াটা। রক্তের ধারা উপচে পড়ছে পেছনে। এ অবসরে ঘোড়ার তলা থেকে বেরিয়ে এসেছে অন্য লোকটা। সমানে নিশানা ছাড়াই গুলি করছে। আতঙ্কে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে। প্রমাদ গুনল ব্রুকস। লোকটাকে পকেটে হাত দিতে দেখে আপন মনে হাসল। বিপদ টের পেয়ে দ্রুত হাতে পিস্তলে টোটা ভরল লোকটা। তাড়াহুড়োই ঠিকমতো করতে পারল না। সিলিন্ডারে বুলেট ঢুকিয়ে হাত উঁচু করতে তার কপালে
টিপ পরিয়ে দিল ব্রুকস। গুড বাই টার্নার, বিড়বিড় করে উচ্চারণ করলো। হাঁটু ভেঙে পড়ে গেল মব টার্নার। পিস্তল ধরা হাত শিথিলভাবে পড়ে থাকলো দেহের পাশে। বার্ট পার্কার যেদিন মারা পড়েছিল সেদিন এই বারপি পাঞ্চারও এসেছিল ওর বাথানে। প্রথমে 7 জন ছিল ওরা, কিন্তু এখন দেখা যাচ্ছে সংখ্যাটা আরও বেশি। পিছিয়ে আসার সময় ভাবছে ব্রুকস, তার মানে পেইরির কুরুরা ছাড়াও আরও কিছু লোক যোগ দিয়েছে পেছনের দলটার সাথে। কত লোক ভাড়া করেছে পার্কার? সারা অ্যারিজোনার কাউকে বাকি রাখেনি বোধ হয়। আজকের পর আর ভুল করবে না ওরা। ব্রুকসের ফেরার পথ বন্ধ করে অপেক্ষা করবে এখানে, আর আরেকটা দলকে পাঠাবে খাদের এদিকে। রোয়ানটাকে খুশি মতো এগোতে দিচ্ছে ও। লুকোচুরি এ খেলাটাকে কখনোই সহজ ভাবেনি ব্রুকস। বাস্তবে দেখা যাচ্ছে কাজটা আরও কঠিন। প্রতিপক্ষকে ছুটিয়ে হয়রান করতে গিয়ে ওর নিজের ক্লান্তিও কম হচ্ছে না, কিন্তু এছাড়া উপায়ও নেই। বৈরী পরিবেশের সুযোগ নিয়ে ওদের সংখ্যা যত কমিয়ে আনা যাবে, জয়ের পাল্লা কিছুটা হলেও ওর দিকে ঝুঁকবে। এখনও সবটাই পার্কারের দিকে। সন্ধ্যা পর্যন্ত টানা এগোলো। আর একটু হলে মুখোমুখি হয়ে পড়েছিল একটা দলের। এই দলে আছে টম স্টিরাপ। কয়েক বছর আগে রেড রকে অ্যাকশনে দেখেছিল তাকে। ফার্স্ট গান হলেও সামনাসামনি লড়ার চেয়ে চোরাগোপ্তা হামলা পছন্দ করে। 40-এ পড়তে যাচ্ছে, কিন্তু বয়স হার মেনেছে ওর কাছে। 25 বছরের যুবকের মতো সুঠাম পেশিবহুল শরীর, নড়াচড়া ধীর স্থির, দীর্ঘ প্রত্যয় মেশানো। ওর পেশার লোক বেশি দিন বাঁচে না, অন্তত এরকম প্রতাপের সাথে। হয়তো এটাই ওর দীর্ঘতার কারণ। রাত পেরিয়ে ভোর হলো আবারও চলা। রাত পেরিয়ে ভোর হলে আবারও চলা। ওই একই পরিবেশ, নির্দিষ্ট কয়েকটা ছবি ঘুরে ফিরে আসছে। তুষার শুভ সুউচ্চ পর্বতছাড়ি, সংকীর্ণ শৈল শিরা আর দৈত্যাকার হৃদ, কালের গ্রাসে অটল গ্রানিটের তামাটের শরীর, শ্যাওলা আর সূর্যের আছে ম্লান হয়ে যাওয়া ক্লিফের সারি, অবারিত সবুজ উপত্যকায় পাইন, স্প্রুস আর বার্চের বনভূমি। এমনও জায়গা আছে যেখানে একটা গাছও নেই। পাথুরে জমিতে লাভার চাঙরের মতো ধারালো ট্র্যাকহীন পথ, মনে আতঙ্ক ধরিয়ে দেওয়ার মতো। চলার সময় আশঙ্কা জাগে হয়তো কোনো নিষিদ্ধ এলাকা, অবাঞ্ছিত প্রবেশের পর যেখান থেকে ফেরার আর উপায় থাকে না। ভুল পথের নির্দেশনায় কেবল সামনেই চলা যায়। মাঝে মাঝে পাঁজরের হাড়ের মতো সাজানো একটার পর একটা মালভূমির মতো বিস্তৃত প্রান্তর। তারপরই হয়তো সুউচ্চ শৃঙ্গ থেকে ছিটকে পড়া ঝর্ণাধারা, যেগুলো আরও এগিয়ে বেসিনের বুকে আছড়ে পড়েছে। বিস্তৃত ঢাল বেয়ে কখনো নামলো, আবার কখনো চড়াই বেয়ে উঠতে হলো ফুটের পর ফুট, যেখানে ঘোলাটে মেঘেরা ক্লিপের গায়ে ঘুরে ফিরে কেবলই চুমো খায়। স্বল্প দৃষ্টিসীমার মধ্যে মেঘের স্পর্শ শীতল অনুভূতি এনে দেয় শরীরে। জমে থাকা তুষারে ঢাকা একটা শৈল শ্রেণীতে উঠে এলো ব্রুকস। সামনের বিস্তৃত পেইরির দিকে তাকালো। মাইলের পর মাইল, প্রায় পুরো বেসিনটাই চোখে পড়ছে। বারপি, ডাবল এস, সার্কেল এফ, বক্স বি ও রাউন্ড এস বি একই সাথে পাশাপাশি একটা ছবির মতো। সমভূমিতে চলমান গরুগুলোকে দেখাচ্ছে এক একটা বিন্দুর মতো, আর ওগুলোর সারিবদ্ধ পালকে মনে হচ্ছে সচল একখণ্ড মেঘের ছায়া। নির্দিষ্ট কোনো ছক অনুসরণ করছে না ব্রুকস। ব্যাপারটা তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। আগে থেকে ওর গন্তব্য আজ করতে পারলে, শুধু সেখানে গিয়ে অপেক্ষা করলে ওকে পেয়ে যাবে বিপক্ষ, এবং কপাল বরাবর একটা বুলেট পাঠিয়ে দিলে চুকে যাবে সব। পরদিন শত্রুর সংখ্যা সম্পর্কে পরিষ্কার ধারণা পেল। 30 জনের কম হবে না। 6টা দলে ভাগ হয়ে তাড়া করছে ওকে। এদের মধ্যে অন্তত 10 জন সত্যিকার কঠিন
ও ভয়ঙ্কর লোক। অন্য সময় হলে এদের ধারে কাছেও ঘেঁষত না ব্রুকস, কিন্তু এড়িয়ে যাওয়ার উপায় নেই এখন। হন্য হয়ে ওকে খুঁজে বেড়াচ্ছে লোকগুলো। ক্লান্তির চরমে পৌঁছে গেছে। খেলাটা ওদের ভালো লাগছে না আর, বিশেষত এজন্যে যে পাহাড় চিরানি থেকে বেরোনোর সব কটা পথ বন্ধ করা ছাড়া কাজের কাজ কিছু করতে পারেনি এখন পর্যন্ত। না চাইলেও দুশ্চিন্তা ভর করতে চাইছে। নিজেকে ফাঁদে পড়া ইঁদুরের মতো মনে হচ্ছে ওর। বেরোনোর সব কটা পথ বন্ধ। পেছনে 5-6 জনের একটা দল সর্বক্ষণই লেগে আছে। পালা করে ধাওয়া করছে ওরা। নিজেদের লোক ছড়িয়ে ছিটিয়ে থাকায় অসুবিধে হচ্ছে না, বরং চারদিক থেকে ক্রমশ জালটাকে গুটিয়ে আনছে। চতুর্থ দিন সকালে ব্রুকস টের পেল একটা সরু উপত্যকায় আটকা পড়েছে ও। টেইলের দুদিকে অবস্থান নিয়েছে রাইডারেরা। এক পাশে মর্গান পিক্সের চূড়া থেকে খসে পড়া ঝর্ণা, যেটা পরে ব্রুকসের জমিতে নদী হয়ে উপচে পড়েছে। অন্য পাশে আকাশ ছোঁয়া পর্বত শৃঙ্গ, তবে একেবারে দুর্গম নয়। আতঙ্কের সাথে লক্ষ্য করল সেখানেও আছে একটা দল। রাইফেলের নলে সূর্যের আলোর প্রতিফলনে অবস্থানটা ফাঁস করে ফেলেছে, নইলে না জেনে হয়তো ওদিকেই ঘোড়া ছোটাতো ব্রুকস এবং ওদের তোপের মুখে গিয়ে পড়ত। নিজের অবস্থান খতিয়ে বিচার করল ও। মন্দের ভালো বলা যেতে পারে। টেইল থেকে একপাশে একটা উপত্যকায় আশ্রয় নিয়েছে। দুদিকের ঘন অ্যাসপেনের ঝোপ সামনের টেইল আর পাশের উঁচু মালভূমির মতো জায়গা থেকে আড়াল করেছে ওকে। পেছনে ক্লিপের খাড়া ঢাল নেমে গেছে ঝর্ণার একেবারে তলা পর্যন্ত, যেখানে শুভ জলরাশি তুমুল বেগে আছড়ে পড়ে প্রপাতের সৃষ্টি করেছে। আড়াল হিসেবে চমৎকার হতো যদি প্রতিপক্ষ ওর অবস্থান না জানত। হয়তো জানে না ঠিক কোথায় আছে ও, তবে আজ করে নিতে পারবে। কয়েক ঘন্টা ধৈর্য ধরে চোখ রাখলে বের করা কঠিন কিছু নয়। শুকনো জার্কি চিবানোর ফাঁকে টেইলের উপর চোখ বোলালো ব্রুকস। উত্তেজনায় টানটান হয়ে আছে শরীর। নিশ্চিত জানে অতি উৎসাহী হয়ে আক্রমণ করতে যাচ্ছে বিপক্ষ। 4 দিনের অমানসিক পরিশ্রমে ক্লান্ত ধৈর্যহারা হয়ে পড়েছে ওদের বেশিরভাগ লোক। তাছাড়া এ কদিনে আগ বাড়িয়ে হামলা করতে পারেনি একবারও, কেবল ঠেকাতেই হয়েছে। শিকার এখন কোণঠাসা, কাজটা দ্রুত শেষ করতে পারলে ঝামেলা চুকে যায়। ব্রুকস জানে এভাবে চিন্তা করবে না কয়েকজন মন্টানা কিড, টম স্টিরাপ, গ্যারেটরা। ওদের ধৈর্য শকুনের মতো। পরিস্থিতি নিজেদের অনুকূলে না আসা পর্যন্ত বেরিয়ে আসবে না, বরং হুজুগে কয়েকজনকে উস্কে দিয়ে ওকে অধৈর্য করে তুলবে, যাতে শেষ কাজটুকু নিজেরা অনায়াসে সারতে পারে। যতক্ষণ সম্ভব লড়ে যাবে সিদ্ধান্ত নিল ও। প্রয়োজনে আগ বাড়িয়ে হামলা করবে। অনন্তকাল এখানে আটকে থাকার ইচ্ছে নেই। খাবার আর পানিও ফুরিয়ে এসেছে। নড়ে ছেড়ে দেয়ালের সাথে হেলান দিয়ে বসলো। সিগারেট ধরালো। ধীরে সময় বয়ে চলেছে। বাম দিকে ফেলে আসা টেইলের কাছে মৃদু কথাবার্তার শব্দ শোনা গেল। জেফ্রি করবেটের গলা। রাগঢাকের কোনো চেষ্টা নেই, তর্ক করছে কারো সাথে। হঠাৎ অন্যদিকে ক্ষীণ নড়াচড়া ধরা পড়ল ওর চোখে। তীক্ষ্ণ হয়ে উঠল ইন্দ্রিয়গুলো। পরিকল্পনাটা আজ করতে পারছে। ওপাশের লোকগুলো অতি উৎসাহী হয়ে পড়েছে। ভাবছে বারপি ফোরম্যান ওর মনোযোগ ধরে রাখতে পারবে, আর এই সুযোগে হামলা করবে নিজেরা। মৃদু হাসল ব্রুকস। আসুক বেটারা, যে কজনকে পারে সাথে নিয়ে যাবে। কোণঠাসা অবস্থায় আজই নতুন নয়। একটা সুবিধা আছে ওর, খোলা জায়গা পেরিয়ে আসতে হবে রাইডারদের, এবং জানে না ঠিক কোথায় ওর অবস্থান। এত অধৈর্য না হলেও চলে। কয়েকটা দিন অবরোধ করে রাখলে বাধ্য হয়ে ওকে বেরিয়ে যেতে হবেই। কিন্তু এত ধৈর্য ওদের নেই। একে তো দলে ভারী, তার উপর এই প্রথম বাগে পেয়েছে ওকে। যে জন্যে হন্য হয়ে ঘোরা, তা সামনে পেলে নিজেকে সামলে রাখতে পারে কজন। ঠিক ইন্ডিয়ানদের মতো বেরিয়ে এলো ওরা, দল বেঁধে, দ্রুত, নিঃশব্দে।
কিন্তু ব্রুকসের সহজাত পবিত্রে ওকে সতর্ক করে দিয়েছে। তিনজন বেরিয়ে আসতে সমানে গুলি চালাতে শুরু করলো। সংক্ষিপ্ত লড়াইটা স্থায়ী হলো মাত্র কয়েক সেকেন্ড। দুটো লাশ আর একটা ঘোড়া পড়ে রইল জায়গাটায়। পরের বার আরও সাবধানে আসবে। পিস্তল রিলোড করার সময় ভাবল ব্রুকস, এবং দুদিক থেকে একসঙ্গে হামলা করার চেষ্টা করবে। অসম লড়াইটাতে ও এখনও টিকে আছে কেন? এর কারণ পরিবেশ সবসময়ই ওর অনুকূলে ছিল, এবং তার চেয়েও বড় কারণ ব্রুকস লড়েছে নিজের প্রাণ বাঁচাতে। যখনই সুযোগ পেয়েছে নিষ্ঠুরের মতো চড়াও হয়েছে প্রতিপক্ষের উপর। বিন্দুমাত্র ছাড় দেয়নি বা দয়া দেখায়নি। ঠান্ডা মাথায় খুন করেছে। এ নিয়ে কোনো অপরাধবোধ নেই ওর, কারণ কিন্তু কিছু খুনিকে মেরেছেও সুযোগ পেলে, যারা অবলীলায় ওকেই খুন করত। একই মনোভাব দেখাতে দোষ কোথায়? দল বেঁধে এতগুলো লোক হামলা করতে পারলে ও কেন ঠান্ডা মাথায় খুন করতে পারবে না? সবচেয়ে বড় ব্যাপার এখানে ওর পথ কেবল দুটি, হয় মারো নয়তো নিজে মরো, মাঝামাঝি কিছু নেই। অন্যদিকে বারপি ক্রুরা লড়ছে টাকার বিনিময়ে। পৈতৃক প্রাণ বিসর্জন দেওয়ার ইচ্ছে তাদের নেই, বরং অবস্থা বেগতিক দেখলে পিছু টান দিতেও দ্বিধা করবে না। নাগালের মধ্যে ওকে পেলে উল্লসিত হবে। এখন সে সুযোগ এসেছে। নগদ টাকার পাশাপাশি জেদের পর্যায়ে চলে গেছে ব্যাপারটা। একটু আগে মরিয়া হয়ে আক্রমণ চালানোর কারণ এটাই। তার মাসুলও দিয়েছে। যারা মারা গেল জুলিয়াস পার্কারের টাকা তাদের কোনো কাজে আসবে না। করুণা ভরে ভাবল। অদ্ভুত যোগাযোগ। ঠিক মতো এদের বেশিরভাগ লোকই ওকে চেনে না, অথচ ধাওয়া করছে মানুষগুলো। আর বুরুক্সও অবলীলায় তাদের প্রাণ সংহার করছে। পার্কারের প্রতিহিংসা আর জেদ এর জন্যে দায়ী। কেবল এতগুলো লোককেই নয়, এদের প্রত্যেকের পরিবারকেও পিস্তলের মুখোমুখি দাঁড় করিয়েছে দাম্ভিক বুড়োটি, নিজেকেও। তবে একটি সান্ত্বনা আছে ওর, তিক্ত মনে ভাবল ব্রুকস। ও মারা গেলে আফসোস করবে না কেউ। পার্কার তাতে ছেলেকে ফিরে পাবে না, কিন্তু শোধ নিয়েছে চিন্তা করার সুযোগ পাবে। শুধু এ প্রবোধটুকু পেতে এত আয়োজন, এত রক্তক্ষয়, প্রাণহানি। জুলিয়াস পার্কারের প্রতি ঘৃণা অনুভব করছেও। কঠিন একটা সিদ্ধান্ত নিল। বেঁচে থাকলে ছাড়বে না বুড়োকে। মাসুল তাকে দিতেই হবে। এতগুলো মানুষ দিয়েছে, আশপাশে যারা আছে তাদের অনেককেই দেবে, ব্রুকস নিজেও। যদি বেঁচে থাকেও ওর শান্তিপূর্ণ জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা, সংকল্প সব বিলীন হয়ে গেছে। এটা কি কম মূল্যের মাসুল? ওয়েসলি হার্ডিন হিসেবে এখানে থাকতে চায়নিও। গত 3টে বছরে হার্ডিন নামের লোকটা পশ্চিম থেকে প্রায় হারিয়েই গিয়েছিল। ওরা আবার তাকে জন্ম দিয়েছে এখানে মর্গান পিক্সের এই উপত্যকায়। ব্রুকস যেমন নিজের শান্তিপ্রিয় পরিচয় হারিয়েছে, তেমনি চড়া মূল্যের কিছু একটা মাসুল দিতে হবে পার্কারকে, ছাড়া সে পাবে না। জন ওয়েসলি হার্ডিন কেমন মানুষ জানবে সে। এ কদিনে তার ক্রুরা যেমন জেনেছে। অখণ্ড নীরবতায় সময় বয়ে চলেছে। মানসিক চাপ বাড়ছে। ব্রুকস জানে এভাবে বেশিক্ষণ টিকতে পারবে না। একসময় ওকে বেরিয়ে যেতেই হবে। প্রতিপক্ষকে টপকে যেতে হবে, নয়তো অন্য কোনো পথে সটকে পড়তে হবে। রাতটাই সবচেয়ে ভয়ঙ্কর সময়। অন্ধকারে কাছে চলে আসতে পারবে লোকগুলো। রাত জেগে পাহারা দেয়া সম্ভব নয় ওর পক্ষে। কয়েকদিনের লাগাতার ছোটাছুটিতে এমনিতেই ক্লান্তির চরমে পৌঁছে গেছে। সন্ধ্যা পর্যন্ত কিছুই ঘটল না। বারপি রাইডাররা বোধহয় রাতের অপেক্ষায় আছে। এদিকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ব্রুকস। স্যাডল হর্নে যে ল্যাশও ছিল, লম্বায় ওটা 50 ফুটের মতো। অ্যাসফেন ঝোপের ঠিক পেছনেই মজবুত দুটো সিডার, তারই একটার গুড়িতে ল্যাশোর এক প্রান্ত বেঁধে ক্লিপের কিনারা ধরে ঝুলিয়ে দিয়েছে। বেশ কবার ভেবে দেখেছে ঝুঁকিটা নেওয়া ছাড়া উপায় নেই। ওদের হাতে পড়ে অসহায়ভাবে মরা চেয়ে এই ভালো। অন্ধকার পুরো গাঢ় হলে
গাঢ় হতে ক্রল করে লাশগুলোর দিকে এগুলো ব্রুকস, সময় নিয়ে ইঞ্চি ইঞ্চি করে। মৃত ঘোড়াটার কাছে পৌঁছাতে যেন এক যুগ লেগে গেল। ল্যাশো নিয়ে নিরাপদে ফিরে এলো, আগেরটার সাথে জোড়া লাগালো। সব মিলে 100 ফুটের মতো হবে, মন্দ নয়। রোয়ানের কাছে গেল এবার, গলা জড়িয়ে ধরে ফিসফিস করে কথা বলল। খড়খড়ে জিভ দিয়ে ওর গাল হাত চেটে দিল ঘোড়াটা। গলায় ক্যান্টিন ঝুলিয়ে পিছিয়ে এলো। ল্যাশো ধরে নামতে শুরু করলো। শক্ত পাথরের দেয়ালে পা ঠেকিয়ে নেমে যাচ্ছে, তাড়াহুড়ো করছে না। বাহু, কাঁধ আর হাতের উপর চাপ পড়ছে। দস্তানার আবরণ শক্ত ল্যাশোর অত্যাচার থেকে বাঁচাতে পারছে না ওর হাতের মুঠিকে। শেষরে নেমে যেতে পারে, কিন্তু তাতে পরিশ্রম কম হলেও দৃষ্টি আকর্ষণ করা হবে। নিস্তব্ধ রাতে অনেক দূর থেকে শোনা যাবে শব্দটা। ল্যাশো শেষ হওয়ার আগেই কিলিপের গা থেকে বের হওয়া একটা চাতালে এসে নামলো ও বসে বিশ্রাম নিল কিছুক্ষণ। স্বাভাবিক হয়ে এলো শ্বাস প্রশ্বাস। উকি দিয়ে নিচে ক্লিফের খাড়া শরীর দেখল। নেমে যাওয়া সম্ভব, সেজন্য অসীম ধৈর্য আর মনোবল দরকার হবে। মনে মনে একটা জিনিসই প্রার্থনা করছে, লোকগুলো যেন এখনই ওকে দেখতে না পায়। আরেকটা ভয় আছে, নামার পথে ক্লিপের গায়ে জন্ম নেয়া বেশ কিছু গুল্ম জাতীয় গাছের সাহায্য নিতে হবে। ওগুলোর কোনো একটা ওর ওজন সইতে না পারলে চুকে যাবে সব। বড় করে শ্বাস টেনে বুক ভরে নিল ব্রুকস। ফের নামতে শুরু করলো। প্রচুর সময় লাগছে। অন্ধকার ওকে আড়াল করেছে ঠিকই, আবার বেরসিকের মতো কিলিপের নিরেট শরীর ঠিকমতো ঠাউর করতেও দিচ্ছে না। ক্রমাগত ঝুলে থাকায় টান টান হয়ে আছে হাত পা, বিশ্রাম চাইছে শরীর। ভয় হচ্ছে হাত ছুটে গিয়ে নিচে আছড়ে পড়বে। বাধ্য হয়ে একপাশে সরে গুহার মতো ছোট্ট একটা জায়গায় এসে থামল। চিত হয়ে শুয়ে পড়ল প্রথমে। একটু সুস্থির হতে পানি খেলো। ক্যান্টিনে বাকি যেটুকু পানি ছিল তা নাকে মুখে ঘাড়ে ছিটিয়ে দিল। আর 40 কি 50 ফুট, তারপরই নদীতে নেমে পড়বে। পানি পাওয়া যাবে, সেই সাথে এবারকার মতো বোধহয় ফাঁকি দিতে পারবে লোকগুলোকে। দুর্ঘটনাটা ঘটল হঠাৎ করে। একটা জুনিপারের শুকনো কাণ্ডে শরীরের ভার চাপিয়ে দিতে গোড়াশুদ্ধ হাতে উপড়ে এলো সেটা, আর থেতড়ে নেমে যেতে শুরু করলো ওর দেহ। দুহাত ছড়িয়ে দিল ও, প্রাণপণ চেষ্টা করছে কিছু একটা ধরতে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে শরীরের কয়েক জায়গায়। ক্লিপের দেয়ালে ঘর্ষণের ফল, কিন্তু সেটা মোটেই ভাবাচ্ছে না ওকে। শেষ মুহূর্তে এসে ব্যথা গেল এত পরিচম, তিক্ত মনে ভাবল। আতঙ্কিত ব্রুকস ডান হাতে কিছু একটা লাগতে চেপে ধরেও আশান্বিত হতে পারল না। টান টান হয়ে গেল অ্যাসপেনের কচি ডগা, কিন্তু ধরে রাখলো ওকে। ওর আতঙ্ক এবার বাস্তবে রূপ নিল। নিঃশব্দ রাত্রিতে বার্পি ক্রুদের উচ্চকিত গলা শোনা গেল, এবং বলা বাহুল্য সেটা ওর কানে অনেক জোরালো মনে হলো। 30 ফুট নিচে খরচতা নদীর বুকে ডুবন্ত পাথর দেখা যাচ্ছে। একবার ভাবলো হাত ছেড়ে দেবে, যা হয় হোক। শেষে তাড়িয়ে দিল সে চিন্তা। আবছা অন্ধকারে হয়তো ওর সঠিক অবস্থান আঁচ করতে পারবে না প্রতিপক্ষ। উরুতে প্রচণ্ড ধাক্কা অনুভব করতে ভুলটা ভাঙল। মনে হলো মাংস ভেদ করে আমল ঢুকে গেছে তীক্ষ্ণধার একটা ছুরি। দারুণ ওদের হাত। অন্ধকারেও ওর অবস্থান ঠিক আঁচ করে নিয়েছে এবং সমানে গুলি করছে। ডান হাত কাঁধে বিঁধল পরের গুলি। কেউ যেন অ্যাসপেনের ডাল থেকে প্রবল টানে ছুটিয়ে দিয়েছে ওর হাত। নামতে শুরু করলো ভারী ভারী শরীর। আশপাশে বুলেট বৃষ্টি হচ্ছে, কাঁধ দিয়ে যাচ্ছে সবকটা। সশব্দে পানিতে আছড়ে পড়ল ওর দেহ। চোট টেনে নিয়ে চলল ওকে। এড়াবার কোনো সুযোগই পেল না ব্রুকস। সোজা গিয়ে আছড়ে পড়ল পাথরটার উপর। প্রচণ্ড ধাক্কায় টলে উঠল ওর পৃথিবী। অন্ধকার নেমে এলো অনুভূতিতে। উল্লাসে ফেটে পড়ল উপত্যকার লোকগুলো। 7 জেমস ফ্লাগান দুটো স্ট্যালিয়ন ঝুলল ওয়াগনে। খানিক আগে বাফেলো টাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছে শেষ 2 পাঞ্চার।
বেসিনের অবস্থা বিশেষ সুবিধের না হলেও পেডের ফুর্তি থেকে বঞ্চিত হতে নারাজ ওরা। গতকাল সন্ধ্যায় পাঞ্চারদের উদ্দেশ্যে বলা কথাগুলো শহরে পৌঁছে হুস্কি গেলার পর কতটুকু ওদের মাথায় থাকে সেটাই দেখার বিষয়। সার্কেল এফ মালিকের আশঙ্কা কাটছে না। বারপি রাইডারে গিজগিজ করছে সারা শহর। সামান্য কারণেও গোলাগুলি হয়ে যেতে পারে। বারপির সাথে অযথা সংঘাতে জড়িয়ে পড়ার ইচ্ছে তার নেই। তেমন কিছু হলে সামাল দেওয়ার ক্ষমতাও নেই। ওয়াগনের আসনে চেপে বসতে প্লাগান খেয়াল করল লোরিয়া ওর অ্যাপালুসার লাগাম হাতে করাল থেকে বেরিয়ে আসছে। পরনে রাইডিং পোশাক। কোথাও যাবে? শহরে। সেটা কি ঠিক হবে? এমনিতেই প্রচুর ঝামেলা হচ্ছে, তার উপর আজ শনিবার। আমি যাব বাবা, দীর্ঘ সংকল্পবদ্ধ দেখালো লোরিয়াকে। স্যাডলে চেপে বসেছে। মেয়ের দিকে তাকিয়ে থাকলো ফ্লাগান। ওকে নিরুৎসাহিত করা দরকার, কিন্তু ভেবে পাচ্ছে না কি বলবে। গত কয়েকদিন ধরে খুব গম্ভীর হয়ে আছে লোরিয়া। সারাক্ষণই চিন্তিত, রাত জাগছে। স্যামুয়েল ব্রুকসের চিন্তা ওকে ভালোভাবে পেয়ে বসেছে। ভাবলো সার্কেল এফ মালিক। মেয়েটা ভুল করতে যাচ্ছে, ওর জীবনের সবচেয়ে বড় ভুল। ব্রুকস ৮-১০ জন যুবকের চেয়ে ভিন্ন ধাতে গড়া। লোরিয়া ওকে আকর্ষণ করতে পারবে না। পারলেও লোকটার অস্থির অনিশ্চিত জীবন বাধা হয়ে দাঁড়াবে দুজনের মধ্যে। সবচেয়ে বড় কথা, পার্কারদের সাথে লড়াইয়ে শেষ পর্যন্ত টিকতেই পারবে না ব্রুকস। ঠিক আছে, মৃদুস্বরে সম্মতি জানালো ফ্লাগান, কিন্তু আমার সাথে থাকবি সবসময়। বাপ মেয়ে এগুলো টেইল ধরে লোরিয়ার অ্যাপালুসা ওয়াগনের পাশাপাশি থাকছে। দূর থেকে ব্রুকসের জায়গাটার উপর চোখ পড়ল। কেবিন, বান, করাল কিছুই নেই। ৩ দিন আগে পুড়িয়ে দিয়েছে বারপির ক্রুরা। একটা জিনিস খেয়াল করেছো বাবা? গতকাল থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে না। হতে পারে ওকে খুঁজে পেয়েছে লোকগুলো, নয়তো। শেষ করলো না ফ্লাগান। কোনো আশা নেই। লোকগুলো ভয়ঙ্কর মা। তাছাড়া ওরা সংখ্যায় অনেক, আর ব্রুকস তো একা। কিন্তু তুমি বলেছিলে পার্কারদের ক্রুদের চেয়ে অনেক শক্ত লোকও। আর মর্গান পিক্সে চলে যাওয়ার ওর একটা সুযোগ আছে। জায়গাটা অন্যদের চেয়ে ভালো চেনে ও। সেটা কেবল সম্ভাবনায়। কজনের সাথে পারা যায়? ৫, ৬, বড়জোর ১০ জন। অথচ গন্ডায় গন্ডায় লোক ভাড়া করেছে পার্কার। প্রথম ২ দিনেই তো ওদের ৮ জন মারা পড়েছে। সংখ্যাটা কমেছে কেবল। নীরব হয়ে গেল লোরিয়া, মুখ থমথমে। বাফেলোর রাস্তায় বেশ লোকজন দেখা যাচ্ছে, অন্য যে কোনো দিনের চেয়ে বেশি। বারপি রাইডারদের ৪ জনের একটা দল ওদের পরপরই ধুলো উড়িয়ে শহরে ঢুকলো। পেরিয়ে যাওয়ার সময় বাপ মেয়েকে নট করলো ওরা। আগে ব্যাংকে যাব, তুই যাবি? মাথা নাড়ল লোরিয়া। জ্যাকের অফিসে থাকবো আমি, কাজ শেষে ওখানে এসো। ব্যাংকের কাছে এসে আলাদা হয়ে গেল দুজন। ধীরে এগোলো লোরিয়া। ২টো বাড়ি পর মার্শালের অফিস কাম সেল, পাশে কোর্ট হাউস, তারপর লয়ার বিল কারভারের অফিস। স্যাডল ছেড়ে হিসিং রেইলে অ্যাপালুসার লাগাম বাঁধল। রাস্তার ওপাশের সেলুনের সামনে বসেছিল ৪ জন। চেহারাই বলে দেয় বারপির ভাড়া করা লোক। লোভী দৃষ্টিতে দেখছে ওকে। শীষ বাজালো একজন। কি একটা মন্তব্য করতে হেসে উঠল সবাই। গা জ্বলে উঠল লোরিয়ার। দ্রুত পায়ে পড়ছে উঠে এলো। শহরে আসা বোধহয় ভুল হয়েছে, তিক্ত মনে ভাবল। একটা শটগান পরিষ্কার করছিল মার্শাল জ্যাক হবস। দরজা খোলার শব্দে ফিরে তাকালো। হাসি উঠল মুখে। টুপির কিনারা ধরে নট করলো। কেমন আছো লরা? পথে উত্তরে মাথা ঝাঁকিয়ে একটা চেয়ারে বসে পড়ল লোরিয়া। কিছুটা সুস্থির লাগছে। ওর ভয় হচ্ছিল লোকগুলো হয়তো পিছু নেবে। স্বস্তিকর আরেকটা ব্যাপার হচ্ছে টিম ম্যাথনের অনুপস্থিতি। ব্রুকসের কোনো খবর জানো তুমি, জ্যাক? হাসি মুছে গেল হবসের মুখ থেকে। শটগান রেখে ডেস্কের কাছে গিয়ে স্টবে কেতলি চাপালো। জানালা দিয়ে দেখো, ওপাশের সেলুনের রেলে বাঁধা কালো ঘোড়াটা চিনতে পারছো? ঝটিতে ঘুরে তাকালো লোরিয়া। ব্রুকসের রোয়ানটা।
গতকাল ওটায় চেপে শহরে এসেছে কার্লি ব্রনসন। না, চুরি করেনি। ওরা বলছে মারা গেছে ব্রুকস। সময় নিয়ে কফি তৈরি করলো মার্শাল। লোরিয়া নীরব ঠায় বসে আছে, বিন্দুমাত্র নড়াচড়া করেনি। কফির পেয়ালা এগিয়ে দেওয়ার পরও আগ্রহী মনে হলো না ওকে। একা এসেছ? না, বাবার সঙ্গে। ব্যাংকে গেছে। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে লরা। পেয়ালা তুলে চুমুক দিল লোরিয়া। বিষাদ লাগছে যদিও কফিটা মোটেও খারাপ হয়নি। বিষাদ লাগছে যদিও কফিটা মোটেও খারাপ হয়নি। তুমি এর চেয়ে বেশি কিছু জানো? দুদিন আগে একটা উপত্যকায় ওকে কোণঠাসা করে ফেলেছিল রাইডাররা। আগ বাড়িয়ে হামলা করতে গিয়ে দুজনকে হারিয়েছে। সারাদিন ওভাবে কাটার পর সন্ধেয় কয়েকশো ফুট খাড়া ক্লিফ বেয়ে নেমে যাচ্ছিল ব্রুকস। শেষ মুহূর্তে ওকে দেখে ফেলে ক্রুরা। সমানে গুলি করেছে। পরদিন দুপুর পর্যন্ত নদীর খাড়িতে আটকে ছিল ওর লাশ। পরে চোতে ভেসে গেছে। ঘোড়াটা ওটাকে উপত্যকায় রেখে সরে পড়তে চেয়েছিল ব্রুকস। জ্যাক, তুমি ঠিক জানো? মানে ওকে পাওয়া গেছে? ক্ষীণ হাসল মার্শাল। বুঝতে পারছে আশা ছাড়তে চাইছে না মেয়েটা। লাশটা পাওয়া যায়নি। মাথা নিচু করে নখ খুঁড়ছে লোরিয়া। হতাশা কাটাতে পারছে না। তোমরা এতগুলো মানুষ, বিশেষ করে তুমি, জ্যাক, কেউ একটু সাহায্য করলে না ওকে? প্রতিবাদও করনি। অথচ জুলিয়াস পার্কার অন্যায়ভাবে খুনের দল লেলিয়ে দিয়েছে ওর পেছনে। দুঃখিত লরা, আমার ক্ষমতা কেবল শহরেই। তাছাড়া এটা একটা রেঞ্জ ওয়ার, দুটো আউটফিটের মধ্যে। মাত্র একজন লোককে তুমি আউটফিট বলছো? খেপে গেল লোরিয়া। অসন্তুষ্ট দেখাচ্ছে। আর এটা কি করে রেঞ্জ ওভার হলো? প্রথম থেকে ওর পিছনে লেগেছিল পার্কাররা। ব্রুকস কেবল আত্মরক্ষা করেছে। 20-25 জন লোক মিলে একটা মানুষকে তাড়া করেছে, আর তুমি সেটাকে আইনের খোলস পরিয়ে বসে আছো। এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল ওর। আমি ওকে বেসিন ছেড়ে চলে যেতে বলেছিলাম। জুলিয়াস পার্কার নিশ্চয় তোমাকে কিনে নেয়নি। অসহিষ্ণু দেখাচ্ছে লোরিয়াকে। খুনে বদমাশগুলোকে ভালো করেই চেনো। এদেরকে বেসিনে আনার জন্যই তো পার্কারের সাজা হওয়া উচিত। এমিলিও, খুন হওয়ার পরও কাউকে গ্রেপ্তার করনি তুমি। মাথা ঠান্ডা রাখো লরা, আপোষের সুরে বলল জ্যাক হবস। আমার কিছু করার নেই, এটা তুমিও বুঝবে। যতক্ষণ না ওরা শহরে কিছু করছে আমাকে হাত গুটিয়েই বসে থাকতে হবে। তবু কাউন্টি শেরিফকে তার করেছি। সে এলে বোধহয় কিছু একটা করতে পারবে। দায়িত্বটা তারই, আমার নয়। বিস্মিত হয়ে মেয়েটাকে লক্ষ্য করল মার্শাল। খটকা লাগছে। লোরিয়া ফ্ল্যাগানকে স্যামুয়েল ব্রুকসের ব্যাপারে শুধু উদ্বিগ্নই নয়, বরং খুব স্পর্শকাতর মনে হচ্ছে। এর মানে কি? ওর মনে পড়ল না মেয়েটা এর আগে কারো সাথে এরকম উদ্যত অসহিষ্ণু আচরণ করেছে কিনা। অদ্ভুত ব্যাপার, বেসিনের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে নিরস স্যামুয়েল ব্রুকসের ব্যাপারে আগ্রহী মনে হচ্ছে না। সে হয়তো আসবে সবকিছু শেষ হওয়ার পর। পার্কারকে অভিনন্দন জানানো ছাড়া আর কী বা করতে পারবে। স্বগক্তির মতো বলল লোরিয়া। কিছুটা সুস্থির দেখাচ্ছে এখন। সামলে নিয়েছে। নীরবতা নেমে এলো। তোমার খোঁজ করেছিল কারভার, ওর সাথে দেখা করবে? চোখে প্রশ্ন নিয়ে তাকালো লোরিয়া। আমাকে বলেনি। ফের নীরবতা। নিজের চেয়ারে গিয়ে বসলো মার্শাল। ডয়ার থেকে হুইস্কির বোতল বের করে গলায় ঢালল। দুঃখিত জ্যাক, ওভাবে বলা উচিত হয়নি। উঠে দাঁড়ানোর সময় বলল মেয়েটা। স্বাভাবিক দেখাচ্ছে ওকে। গলায় আন্তরিকতার ছোঁয়া। বাবা এলো বলো কারভারের অফিসে থাকবো আমি। হেসে ওকে আশ্বস্ত করলো মার্শাল। ল অফিস থেকে বেরিয়ে ফুটপাত ধরে এগোলো লোরিয়া ফ্ল্যাগান। টেরি পেল না উল্টো দিক থেকে এগিয়ে আসছে লোকটা। বিল কারভারের অফিসের সামনে পৌঁছার আগেই সামনে এসে দাঁড়ালো। টুপির কিনারা উঁচিয়ে নট করলো। থেমে তাকে দেখল লোরিয়া। মুখে কাটাকুটির দাগ, কালো চোখে অস্থির চাহনি, ভয় ধরিয়ে দেওয়ার মতো লোক। আমার নাম কার্লি ব্রনসন, ম্যাম।
হাসলো সে। কিন্তু লরিয়ার গা গুলিয়ে উঠল। চকিতে তাকালো রোয়ানটার দিকে। বুরুক্সের ঘোড়া ঠিকই ধরেছ বলে চলল লোকটা। ঘোড়া মরা মানুষের কোনো কাজে আসে কি? চুপ করে থাকলো লরিয়া। কোথায় যাচ্ছ ম্যাম? বাজে লোকে গিজগিজ করছে শহরটা। এভাবে বেরোনো ঠিক হয়নি তোমার। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। তোমার মতো লোক মিস্টার ব্রনসন? হতে পারে, নির্লজ্জের মতো হাসল ব্রনসন। কিন্তু ওরা কখনো তোমাকে উইশ করবে না, কিংবা একসাথে কফি খাওয়ার প্রস্তাব দেবে না। হয়তো ওরা তোমার চেয়ে আরেকটু ভদ্র, কাটা কাটা স্বরে বলল লরিয়া। কেন জানি লোকটাকে এখন আর মোটেও ভয় পাচ্ছে না। একজন ভদ্র মহিলার পথ আটকে কফি খাওয়ার প্রস্তাব দেওয়ার চেয়ে নিজের চরকায় তেল দেওয়াটাই ভালো মনে করে। এবারও হাসলো ব্রনসন। ব্রুকসের সাথে তোমার পরিচয় ছিল, তাই না? মিলটা ভেবে দেখেছ? ওর ঘোড়া আমার হয়ে গেল, আর ওর মেয়ে মানুষ। বিদ্যুৎ গতিতে আসা প্রচণ্ড চটটা থামিয়ে দিল তাকে। ব্রনসনও তার প্রতিক্রিয়া দেখালো দ্রুত। দু একটা চট যেন তার কাছে কিছুই নয়, বরং উদ্দেশ্য সিদ্ধির অছিলা মাত্র। জটিটি লরিয়ার হাত চেপে ধরল, আরেক হাতে কাঁধ চেপে ধরে মুখ কাছে নিয়ে এলো। এবার হানি কি করবে? একটু পর তোমার সব ঝাঁজ জুড়িয়ে দেব আমি। চাপা স্বরে বলল সে। মুখটা লরিয়ার মুখ থেকে মাত্র ইঞ্চিখানেক দূরে। মদ আর তামাকের তীব্র গন্ধে কুঁচকে উঠল ওর মুখ। মেয়েটাকে ছেড়ে দাও ব্রনসন। গম্ভীর শীতল একটা কণ্ঠ শোনা গেল। কোন শুয়োরের বাচ্চার এত সাহস? দ্রুত পেছনে ঘুরল কার্লি ব্রনসন। রাগে ধকধক করছে চোখজোড়া। লরিয়ার হাত ধরে রেখেছে এখনো। গ্যারেট অস্ফুট স্বরে বিস্ময় আর বিরক্তি প্রকাশ করল সে। লোকটাকে দেখল লরিয়া। ছোটোখাটো বেটেই বলা চলে, শক্ত গরম। জেরি টেম্পালারের মুদি দোকানের সামনে পোচের খুঁটির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে, ঠোঁটে জ্বলন্ত সিগার, নির্লিপ্ত মুখ। একটু আগে কি যেন বললে কার্লি? আমি হয়তো ভুল শুনেছি। সিগার থেকে ছাই ঝাড়ল সে। লরিয়ার সাথে চোখাচোখি হতে নট করল। আর চোখে রাস্তার ওপাশে সঙ্গীদের দিকে তাকালো ব্রনসন। ওর তিন সাঙ্গাত উঠে দাঁড়িয়েছে। ভদ্র মহিলাকে ছেড়ে দাও কার্লি। ব্রনসনের তিন সঙ্গীর উপর একবার দৃষ্টি বুলালো গ্যারেট। গলার স্বর শান্ত। তাহলে একটু আগে যা বললে ভুলে যাব আমি। আমার ব্যাপারে নাক গলাচ্ছ কেন? ওর সাথে যেতে চাও ম্যাম? লরিয়ার দিকে ফিরে জানতে চাইল সে। না, জানালো ও। এই তো চুকে গেল ব্যাপারটা, হেসে বলল টেক্সান। বোঝা যাচ্ছে ভদ্রমহিলাদের সাথে কীরকম আচরণ করতে হয় শেখা হয়নি তোমার। শোনো কার্লি, দুটো জিনিসের সাথে কখনো জোর করতে নেই, মহিলা আর ঘোড়া। তুমি তার দুটোই করেছ। তুমি ওর কে? কেউ না, যেমনটা তুমি। আমি তোমাকে কেয়ার করি না গ্যারেট, চেঁচিয়ে উদ্যত ভঙ্গিতে বলল কার্লি ব্রনসন। লরিয়ার হাত ছেড়ে দিয়েছে। কলোরাডো বা টেনেসিতে তোমার জোর আছে, স্বীকার করছি, কিন্তু এখানে নয়। তাছাড়া তোমার কাছ থেকে টাকাও নিচ্ছি না যে তোমার কথা শুনতে হবে। এই মেয়েটার পেছনে লাগার জন্যে পার্কার তোমাকে টাকা দিচ্ছে? তা দেয়নি, কিন্তু তাতে কী বা আসে যায়? কোন মেয়েকে আমি চুমো খাবো সেটা তার কাছ থেকে জেনে নিতে হবে নাকি? শোনো গ্যারেট, অযথাই বাগড়া দিলে। ব্যাপারটা মোটেও পছন্দ হয়নি আমার। একসঙ্গে কাজ করতে এসে তো। তাকে থামিয়ে দিল টেক্সান। আমি চাই না নিজেদের মধ্যে কোনো ঝামেলা হোক। তাছাড়া পার্কারও সেটা পছন্দ করবে না। তুমি যদি মাপ চাও তো ব্যাপারটা ভুলে যেতে পারি। হেসে বুটের তলায় সিগারের শেষাংশ পিষে ফেলল গ্যারেট। লরিয়ার দিকে তাকালো। সরে এসো ম্যাম, যেখানে যাচ্ছিলে যাও। কণ্ঠে তাচ্ছিল্যের সুর। ভাবভঙ্গিতে মনে হচ্ছে ব্রনসন তো নয়, এমনকি ওর সঙ্গীদের ব্যাপারেও তার মাথা ব্যথা নেই। বাড়াবাড়ি করছো প্যাট, শীতল শোনালো ব্রনসনের কণ্ঠ।
ফের দেখলো সাংঘাতদের তৈরি আছে ওরা, সে নিজেও। সবচেয়ে বড় কথা, মানিক জোরের আরেকটা নেই। গ্যারেটকে সহজেই কুপকাত করা যাবে। সারা পশ্চিমের লোকজন গল্প করবে কার্লি ব্রনসনের হাতে মারা গেছে প্যাট গ্যারেট। সন্তুষ্ট চিত্রে ভাবল সে। প্যাট, তোমার এ ব্যাপারটা আমার একেবারেই অপছন্দ। সবসময় একাই পুরোটা মেরে দিতে চাও। রাস্তার ওপাশে শোনা গেল আরেকটা কণ্ঠস্বর। নাপিতের দোকান থেকে এইমাত্র বেরিয়ে এসেছে প্যাট গ্যারেটের সংস্করণ বলা যায়। লরিয়া আন্দাজ করল যমজদের আরেকজন সে, ব্র্যাড গ্যারেট। ওহে কার্লি, তোমাকে একটা ভালো পরামর্শ দিচ্ছি। ব্র্যাডের গলায় কৌতুক এবং প্রচ্ছন্ন তাচ্ছিল্য। কোমর থেকে হাত সরিয়ে নাও। কেউ আগেভাগে পিস্তলের দিকে হাত বাড়ালে প্যাট আবার অস্বস্তি বোধ করে। ওর টিপ কিন্তু মিস হয় না। সবার আগে তুমিই পটল তুলবে। তোমরা তিন সাংঘাতের দিকে ফিরল সে। যার যার চেয়ারে বসে পড়ো, একটু আগে যেমন ছিলে। ততক্ষণে সামলে নিয়েছে ব্রনসন। ভেবো না আজকের ঘটনা ভুলে যাব। ভালো মানুষ সাচ্ছ, হারে হারে চিনি তোমাদের। আউটল ছাড়া কি তোমরা? সেটা ঠিক। হাতের চেটো দিয়ে গালে লেগে থাকা সাবান মুছল ব্র্যাড। কিন্তু কোনো মহিলাকে আমরা অপমান করি না, কিংবা কাউকে কোণঠাসা করে লড়াই করি না। আমরা সামনাসামনি লড়তে শিখেছি এবং পছন্দও করি। মর্গান পিক্সে না গিয়ে সেজন্যই শহরে বসে মদ গিলছ? তোমাদের ক্ষমতা। তুমি কি ওখানে ফিরে যাবে? শীতল কণ্ঠে বাধা দিল প্যাট গ্যারেট। আঙুল তুলে ওপাশের সেলুনটা দেখালো। নাকি পৌঁছে দিতে হবে? স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো ব্রনসন। খানিক বাদে কাঁধ উচালো। ঠিক আছে, ব্যাপারটা আপাতত এখানেই শেষ হচ্ছে। বাফেলো টাউন এখনই ছাড়ছি না। আশা করি তোমরাও থাকছ। আমরা অপেক্ষা করব কার্লি। দীর্ঘ পায়ে রাস্তা পেরোল সে। ওপাশে সেলুনের সামনে পৌঁছে একদলা থুতু ফেললো মাটিতে। চোখ তুলে দেখল ব্র্যাডকে। বিড়বিড় করে কি যেন বলল। তারপর ব্যাটউইং দরজা ঠেলে ঢুকে পড়ল ভেতরে। অন্যরা অনুসরণ করলো ওকে। তোমাদের দুজনকেই ধন্যবাদ, আন্তরিক কণ্ঠে বলল লরিয়া। তোমরা না থাকলে। ওর সাহস খুব কম, নিজেই তো দেখলে ম্যাম। এর চেয়ে বেশি সাহস তুমিই দেখিয়েছ। আমরা না থাকলেও আর কয়েকজন ছিল। দেখো। শটগান হাতে ল অফিসের সামনে দাঁড়ানো মার্শালকে দেখালো প্যাট গ্যারেট। লরিয়া দেখল কারভারও তার দোতলার জানালায় এসে দাঁড়িয়েছে, হাতে রাইফেল। এটাই স্বাভাবিক, বলে চলেছে টেক্সান। কার্লির মতো দু একজন ছাড়া সব লোকই মেয়েদের সম্মান করে এবং কোথাও এর অন্যথা হলে রুখেও দাঁড়ায়। মার্শালের ব্যাপারটা ভাবো একবার। গত কয়েক বছরে একবারের জন্যেও এটা ঘটেনি, অথচ শটগান হাতে 4 জনের বিরুদ্ধে লড়তে বেরিয়েছে সে আজ।